ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার করেছে। অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতে গ্রেফতার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে। পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন 2024 সালের 5 আগস্টের পর থেকে কিন্তু এই দেশ চালাচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি হয়ে গেল দর্শক, তিনি কি কারণে পদত্যাগ করতে যাচ্ছে, আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি এক সেকেন্ড না শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। 24শে জুলাই গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল একসময় কওরনবাজার ও তেজগাঁও এলাকা মাস্তান হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের এমপি হয়ে আরো দুর্ধর্ষ হয়ে ওঠেন তিনি। 2014 সালের 12 জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বিরোধী দলকে তিনি দেখে নেবেন, কোনো ছাড় দেওয়া হবে না। তিনি তার কথা রেখেছেন। গুমের হুকুম দেয়া, ক্রসফায়ারের অনুমতি প্রদান, রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তাকরণ ও অপহরণ, মাদকের ব্যবসা সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন। দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে। সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন। তার হাত দিয়েই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, প্রলয় কুমার জর্দার, মোল্লা নজরুল ইসলাম, বিপ্লব বিজয় মজুমদার, ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা। কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন, আসাদুজ্জামান খান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন। যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন। মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাঠাত, কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না। তার কমান্ডই ছিল শেষ কথা। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কম বলতেন, কিন্তু শেখ হাসিনার লাঠেল হয়ে কাজ করতেন। অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন। শুধু তাই নয়, পুলিশ, ফায়ার সার্ভিস, পাসপোর্ট আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। তার অত্যাচার ও নির্যাতনে ঢাকার 11 তেজগাঁও নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে। অনেকেই বাসা বদল করতে বাধ্য হয়েছেন। পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিংয়ে তার স্ত্রীর মাধ্যমে মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি। জানা গেছে কামালের স্ত্রী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতেই রয়েছেন। একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেওয়া হতো কামালের একক সিদ্ধান্তে। এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক করে তুলেছিলেন। যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেই তিনি ওএসডি করেছেন। অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে। কামালের অপকর্ম ছিল কয়েক ভাগে বিভক্ত। প্রথমত, যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো সবকটি থেকে তিনি নিয়মিত অর্থায়নের ব্যবস্থা করতেন। মেধা পরীক্ষার ভিত্তিতে নয়, কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো। সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকতো এমনটি নয়। সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই চক্রের লোকেরা পাঠাতো তালিকা এবং বস্তা ভর্তি টাকা। সেই টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল। ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে। সূত্র জানায়, তিনি দায়িত্ব নেওয়ার পরই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন। বিরোধী মতের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজানো এবং এইসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশেই। তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন সালাউদ্দিন আত্মগোপনে গেছেন। কামালই হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়েবী মামলার সংস্কৃতি চালু করেছিলেন। গায়েবী মামলায় বড় মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন। সূত্র জানায়, কামালের আরেকটি বড় অপকর্ম হলো তিনি ছাত্রলীগ যুবলীগকে অকাতরে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন। কামালের 10 বছরের বন্দিত্বের সময় প্রায় 32,000 অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের। বিরোধী দলের আন্দোলন দমনের জন্য এইসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তিনি করে তুলেছিলেন হেলমেট বাহিনী। এই হেলমেট বাহিনী বিরোধী দল মতের ওপর চড়াও হতো। এভাবে একটি প্যারালাল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল। পুলিশের বদলির কামাল নিজেই একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন। কথিত 4 সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবনে নিয়ে আসতেন। সেই রিপোর্ট তিনি নিজেই করাতেন। সেই রিপোর্টের ভিত্তিতে তিনি নিয়োগ করে হাতিয়ে দিতেন কারি কারি টাকা। এই নিয়োগ বাণিজ্যে ছিলেন প্রলয় কুমার জর্দার ও মোল্লা নজরুল ইসলাম ও তার ছেলে জ্যোতি। কোন জেলা এসপি হলে 1 কোটি টাকার নিচে কারো বদলি হতো না।
আবার ভিআইপি জেলাগুলোর এসপি হতে হলে নিম্নে 3 কোটি টাকা সিন্ডিকেটকে দেওয়া লাগতো। গত 10 বছরে পুলিশের যত অস্ত্র ক্রয় হয়েছে সব টেন্ডার নিয়ন্ত্রণ করতেন কাবাল। কেউ যাতে টেন্ডার ড্রপ করতে না পারে এজন্য গোয়েন্দা সংস্থা দিয়ে আগেই ভয় দেখাতেন। সাব্বির আহমেদ নামের এক ব্যক্তি পুলিশের সাপ্লাই বিভাগে টেন্ডার জমা দেওয়ার কারণে 2016 সালের জানুয়ারি মাসে খিলগাঁও এলাকা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এসেছিল। এছাড়াও ফায়ার সার্ভিসের যত নিয়োগ ও বদলি তার ছেলে জ্যোতিকে দিয়ে করাতেন। প্রত্যেক রাতে ধানপট্টির বাসায় মিটিং করতেন। ধানপট্টির 5 নম্বর রুটের 20 নম্বর বাড়ি ছিল কামালের ষড়যন্ত্রের রাখা। আমাদের বাংলাদেশের 2 দিন আগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যেই স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডারে বাংলাদেশের মধ্যে বড় বড় জায়গায় ছাত্রদেরকে গুলি করে করে হত্যা করেছে। ওই স্বরাষ্ট্রমন্ত্রী, যেই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ পাহারায় প্রটোকল দিয়ে যখন নিয়ে যাইত, পুলিশ পাহারায় তাদেরকে নিয়ে যেত ওই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যখন রাস্তা দিয়ে যাইত কত বাহার, কত মানুষের কত রঙের বাহার, কত মানুষ কত পুলিশ তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাইতো এই এলাকা থেকে এই এলাকা পর্যন্ত। গতকালকে দেখলাম কলকাতার পার্কে গিয়ে দাদাবাবুদের দেশে গিয়ে দাঁড়িয়ে রেখে বুজুর্গ হয়ে গেছে, তাকে দেখে চিনার উপায় নাই। সেই মানুষটা এতগুলো মানুষকে হত্যা করেছে যে অনেক পুরুষদের হাত পর্যন্ত নাই করে দিয়েছে গুলি করে। অনেক ছোট ছোট বাচ্চা, আমার মতো আপনার মতো 17-18 বছরের বয়সের ছেলেরা, 17-18 বছর বয়স তাদের দুনিয়ার জীবন, এই জীবনেই তারা হাত হারিয়ে ফেলছে, পাও হারিয়ে ফেলছে। আরো অনেক শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এখন দাদা বাবুদের দেশে গিয়ে উনি বড় আল্লামা, দাঁড়িয়ে রেখা উনি বড় পীর হয়ে গিয়েছে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সমস্ত জমিনের মালিক আমি আল্লাহ। মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ তাআলা যখন চাই তখন মানুষদেরকে ক্ষমতা দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন আমার ইচ্ছা হয় তাকে ক্ষমতাচ্যুত করে দেই। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী বানাই নাই। ফেরাউনও অনেক ক্ষমতাবান ছিল, ফেরাউনের শাসন আমল অনেক বড় ছিল। ওই ফেরাউনের শাসন আমল অনেক বড় ছিল, সাধারণ জিনিস দিয়ে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে বুঝাইছেন, দুনিয়াতে আগামীতে যারা ক্ষমতাশীল হবে ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী থাকবে না, তাদের জন্য ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন চাইলেই তাদের ক্ষমতা নিয়ে নিবে। এজন্য ক্ষমতার অহংকার ভালো না। আল্লাহ তাআলার ব্যাপারে একটা কথা আছে, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহ করেন না। কারণ আমার রব্বুল আলামিন মানুষদের জানাই দিয়েছেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যখন মানুষ জুলুম করে আমি আরো বেশি ছেড়ে দেই, তার প্রতিহত করার জন্য আমি সাথে সাথে প্রতিহত করি না। কারণ আল্লাহর ধরা হলো একদিন, বন্দার ধরা দিন হলে হবে না। আল্লাহ ধরছে, সাথে সাথে হেলিকপ্টার গিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যাইতে হয়েছে। এই জন্য জুলুম কখনো চিরস্থায়ী হয় না। যারা জালেম ছিল পৃথিবীর মধ্যে, তাদেরকে একদিন ধ্বংস হয়ে যেতে হয়েছে। এই জালেমদের থেকে আমাদের শিক্ষণীয় এটাই যে আপনার যদি ক্ষমতা থাকে, আপনি আপনার ভাইকে আপনি হেনস্থা করবেন, অমুক ভাইকে হেনস্থা করবেন, আপনার থেকে যারা দুর্বল তাদেরকে যদি আপনি হেনস্থা করেন, আপনার সাথে সাথে ওই ক্ষমতা চলে যাবে। এই জন্য আজকে যারা আগে মন্ত্রী ছিল, মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা প্রচার করেছে, মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে দেশ থেকে নিয়ে, এখন তারা কোথায়? এখন যারা আগে দেশ চালাইতো, এখন তারা দেশে থাকার পর্যন্ত এই ক্ষমতা রাখে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।